দেখো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা সি এবং ডি এর সিলেবাসে জিকে অংশে নতুন করে সংযোজিত হয়েছে। বিষয়টা হচ্ছে নিউ এডুকেশন পলিসি। এই নিউ এডুকেশন পলিসি আমরা মূলত আলোচনা করব 2020। এই বিষয়ে আলোচনার আগে আমরা একটু এডুকেশন পলিসি বা এডুকেশন পলিসি কি, এডুকেশন পলিসি বা শিক্ষা ব্যবস্থা কিরকম ছিল, তার পরিবর্তন হয়ে আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার প্রথমে শুরুতে আমরা আসি যে শিক্ষা। এই শিক্ষা, এক সেকেন্ড, এই শিক্ষা বিষয়টা আছে আমাদের যুগ্ম তালিকায়, যুগ্ম তালিকার অন্তর্গত। মানে মানে আমাদের দেশে, দেশের সংবিধানে বা আমাদের দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে সেখানে আইন ক্ষেত্র, প্রশাসনিক ক্ষেত্র, বিচার ক্ষেত্র, এইগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা আছে এবং তাদের প্রত্যেকের সাংবিধানিক কিছু অধিকার আছে। তো আমাদের শিক্ষা ব্যবস্থাটা বর্তমানে, মাইন্ডে, বর্তমানে যুগ্ম তালিকার মধ্যে পড়ে। এটা আগে ছিল রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত যে বিষয়গুলি থাকে সেই বিষয়গুলিতে রাজ্য সরকারের প্রচলিত আইন বা গৃহীত আইন বলবৎ হয়। অন্যদিকে যদি আমরা বলি যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত, যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয়গুলিতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়েই আইন প্রণয়ন করতে পারে। সংবিধানে উল্লেখ আছে যে যদি কোনো কারণে রাজ্যের আইন এবং কেন্দ্রের আইনের মধ্যে দ্বন্দ্ব বাধে সেই ক্ষেত্রে কেন্দ্রের আইনই বলবৎ হবে। অর্থাৎ এই যে দেখছো যুগ্ম তালিকা, এই যুগ্ম তালিকায় কিন্তু কেন্দ্র
সরকার বেশি পাওয়ারফুল, কেন্দ্র সরকার বেশি পাওয়ারফুল। কারণ কোন দ্বন্দ্ব সৃষ্টি হলে যুগ্ম তালিকার বিষয়ে কেন্দ্রের আইন বলবৎ হবে। কেন এটা রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকায় আনা হলো, তার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। আমরা কোনো রাজনৈতিক কারণে যাচ্ছি না, আমরা যাচ্ছি যে আমাদের ভারতবর্ষে এতগুলো রাজ্য আছে, প্রত্যেক রাজ্যে বা অন্তত অনেক রাজ্যই আছে যেখানে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল বা ভিন্ন ভিন্ন মতাদর্শী রাজনৈতিক দল ক্ষমতায় আছে, এবং তাদের সবারই ভাবনা চিন্তা এক নয় বলে শিক্ষার ধরনটাও বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ভাবে চলছিল। এতে কি হচ্ছে, এতে যারা সর্বভারতীয় স্তরে পরবর্তী সময় উচ্চ শিক্ষার জন্য যাচ্ছিল তাদের বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছিল। এই সমস্যা তৈরিকে বন্ধ করবার বা সমস্যা সমাধান করবার জন্যই কিন্তু মূলত রাজ্য তালিকা থেকে বিষয়টিকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হলো। আমি আরো ডিটেলে কত সালে গেল না গেল আমি বলবো, আগে বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করে নিই, তারপরে আমরা কি কি পরীক্ষার জন্য পড়বো সেইগুলো একটু বলবো। এখন কথা হচ্ছে যে 2020 সালে যে শিক্ষানীতিটা গৃহীত হলো সেটাই কি প্রথম শিক্ষানীতি? তা কিন্তু নয়। শিক্ষানীতি আমাদের দেশে সময়ে সময়ে পরিবর্তিত হয়েছে। যেমন আমরা এই প্রসঙ্গে বলতে পারি যে 1968 সালের আগে পর্যন্ত, মানে 1968 সালের আগে পর্যন্ত একরকম শিক্ষা ব্যবস্থা ছিল। সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা দেখতাম 8+4, ক্লাস 8 পাস করতো, তারপরে ডাইরেক্ট 4 বছর পড়াশোনা করতো, দিয়ে বোর্ড পরীক্ষা দিত। এবং এই 8-এর পরেই একটা সময় ছেলেমেয়েরা চলে যেত অনেকেই কলেজ লাইফ, মানে কলেজ লাইফ, সেটাকে ঠিক কলেজ লাইফ বলা যায় না, সেখানে থেকে 8 পাস করে, আগে ওই জন্য 8 পাসের যে ডিগ্রি বা সার্টিফিকেট তার মান্যতা ছিল। এর পরবর্তী সময়ে আমরা চলে এলাম অন্যরকম সিস্টেমে। কিরকম সিস্টেমে এলাম? 10+2 ফরম্যাটে। দেখো, একটা মজার জিনিস হচ্ছে, এই দুটো ক্ষেত্রে কিন্তু আমরা প্রাইমারি শিক্ষাটাকে খুব বেশি গুরুত্ব দিইনি। আর এই প্রাইমারি শিক্ষাটাকে গুরুত্ব দিইনি বলে যদি বা এই 8+4 শিক্ষা ব্যবস্থাতে অনেক মানুষ শিক্ষা লাভ করেছে, যারা প্রতিষ্ঠিত, যাদের কথা বলতে পারো যে ওনারা তো পড়েছেন, ঠিক আছে। 10+2 এর শিক্ষা ব্যবস্থাতেও অনেক ছাত্র সফল বা ভালো ছাত্রছাত্রী উঠে এসেছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই যে শিক্ষা ব্যবস্থাটা যেটা চলছিল না, এই শিক্ষা ব্যবস্থাটাতে সেরকম ভাবে ভালো ছেলে মেয়ে, মানে ভালো ছেলে মেয়ে আমি ইন দ্য সেন্স রেজাল্ট বলছি না, কারণ রেজাল্ট মানে একটা ছেলে রেজাল্ট ভালো করেছে মানেই সে পড়াশোনায় ভালো, এই যে আমাদের ধারণা, বেশিরভাগ মানুষের ধারণা, এই ধারণাটাই কিন্তু ভুল। আমরা এখানে শিক্ষা বলতে কিন্তু প্রকৃত শিক্ষা বলছি, যে প্রকৃত শিক্ষাটা রামকৃষ্ণ বা রবীন্দ্রনাথ বা অন্যান্য মহাপুরুষেরা যে প্রকৃত শিক্ষার কথা বলেছিলেন, সেই প্রকৃত শিক্ষার কথা বলছি, ঠিক আছে? আমরা কিন্তু সার্টিফিকেটের কথা বলছি না, ঠিক আছে? রবীন্দ্রনাথ যেমন তার একটা বিখ্যাত গল্পে লিখেছেন যে
গরুর গাড়ির গাড়োয়ান তার লাইসেন্সের পদক গলায় ঝুলাইয়া, মানে কি হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আজকে আমরা এরকম জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছি যে শিক্ষা মানে হচ্ছে একটা সার্টিফিকেট। ঠিক আছে, শিক্ষা মানে যে একটা সার্টিফিকেট, এই ধারণাটা আমাদের মনে যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা প্রকৃত শিক্ষিত হতে পারবো না। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলোর বিভিন্ন চিন্তাধারা, দেখো আমরা তো সব বিষয়গুলোকে আমরা বিভিন্ন মিডিয়াতে পেতে পারি না। আমরা মনে করি যে মিডিয়া আমাদেরকে সব তথ্য দিচ্ছে, মিডিয়া শুধু সেই তথ্যগুলোই দেয় যে তথ্যগুলো দেখালে তাদের টিআরপি বাড়বে। এর উপর গবেষণা, শিক্ষার উপর গবেষণা করতে করতে তারা দেখলেন যে শিক্ষা ব্যবস্থার যে পরিকাঠামো বর্তমান সময়ে চলছে, সেই শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোটা পরিবর্তন করা প্রয়োজন আছে। কিভাবে পরিবর্তন করা যেতে পারে? তাহলে প্রথম মানে একদম যদি আমরা গোড়া থেকে ধরি, কারণ শিক্ষাটা গোড়া থেকে, হঠাৎ করে তুমি কোথাও গিয়ে ফার্স্ট সেকেন্ড হয়ে গেলে বা পড়াশোনায় হঠাৎ করে তুমি খুব ভালো ছেলে হয়ে গেলে রাতারাতি ওভারঅল, এটা সাধারণত হয় না। ব্যতিক্রম পৃথিবীর সব জায়গায় আছে, এখানেও থাকতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা এইবারে 2020-তে যে শিক্ষা ব্যবস্থাটা নিয়েছি, সেই শিক্ষা ব্যবস্থাটাতে কিন্তু আমরা গুরুত্ব প্রাথমিক শিক্ষা থেকে দিয়ে আসছি, মানে 5 পর্যন্ত একটা শিক্ষা ব্যবস্থা, ক্লাস 3, 6, 7, 8, ক্লাস 3, ক্লাস 4, এই স্ট্রাকচারটাকে আমরা করবার চেষ্টা করছি। 5 হয়ে গেল, 6, 7, 8, ঠিক আছে, হ্যাঁ, 6, 7, 8, 9, 10, 11, প্লাস 4 ইয়ার্স গ্রাজুয়েশন। তাহলে এই গোটা ব্যবস্থাটা, এই স্ট্রাকচারটাকে আমরা তৈরি করছি, কিন্তু খুব অদ্ভুত একটা বিষয় হচ্ছে যে বিভিন্ন পত্র পত্রিকাতে আমরা দেখছি যে মাধ্যমিক পরীক্ষা উঠে যাবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, এরকম কিন্তু এখনো খুব ক্লিয়ার ডিক্লারেশন কিছু দেয়নি। হিসাব অনুযায়ী সেটাই দাঁড়াচ্ছে যে এখানে 3 মানে এখানে 8 হয়ে গেল, এখানে 3, 11, এটা 4 হলে ঠিক ছিল। যাই হোক, এই স্ট্রাকচারটার কথা বলা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা মানে বোর্ড পরীক্ষা, 10 আর 12 এর বোর্ড পরীক্ষা কিন্তু থাকবে। এখনো পর্যন্ত যা বলা হচ্ছে, 10, 12 এই দুটো হবে বোর্ড এক্সাম। দেখো মাঝখানে আমরা শুনছিলাম যে এই স্ট্রাকচারে প্রথমে একটা বোর্ড এক্সাম হবে, তারপরে শুনছিলাম যে এইখানে এই 3টা না করে এখানে 4 করে একটা বোর্ড, সরি মনোজিতের বাইরে, এই 3টাকে 4 করে একটা বোর্ড এক্সাম হবে, আর এইখানটা গ্রাজুয়েশনটা হবে। এর মধ্যে এই সবগুলোর মধ্যে এখন অলরেডি যদি আমরা দেখি তাহলে এই 4টা 4 ইয়ার্স গ্রাজুয়েশনটা কিন্তু ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, 4 ইয়ার্স গ্রাজুয়েশনটা কিন্তু ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে। যারা 4th ইয়ার গ্রাজুয়েশন করছে তারা ইতিমধ্যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়ে ফেলেছে, মানে 1 বছর তাদের পড়া হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এইটা করে ভালো হবে না খারাপ হবে, এইটা যদি আমাকে কেউ প্রশ্ন করে তাহলে আমি কি বলবো? আমি বলবো যে যে কোনো পলিসি বা নীতি যখন কার্যকর হয় তার প্রভাবটা তারপরেই বোঝা যায়। কারণ
কোন নীতি আমাকে সুফল দিচ্ছে না দিচ্ছে না, এটা আমরা আগে থেকে প্রেডিকশন করতে পারি না বা সঠিক প্রেডিকশন হয় না। যখন আমরা পলিসিটা কার্যকর করব, এই স্ট্রাকচারে স্টুডেন্ট বেরোতে শুরু করবে পাস আউট হয়ে, তারা কি সুযোগ সুবিধা পাচ্ছে, কি করছে, কতটা করতে পারছে, এটা হয় গুরুত্বপূর্ণ বিষয়। এবারে যদি আমরা বর্তমান এডুকেশন সিস্টেমের দিকে দেখি, সেটা কিন্তু খুবই একটা হতাশাজনক পরিস্থিতির মধ্যে বর্তমানে চলছে। ঠিক আছে, মানে আমি কিন্তু কোনোভাবে কোনো বিতর্কমূলক মন্তব্য করতে চাইছি না। আমি এই লাইনে বিগত 25 বছর ধরে আছি। 25 বছরের অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারছি বা অনুভব করছি বর্তমানে যে পরিস্থিতি, যে সমস্ত ছেলে মেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে বেরোচ্ছে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বেরোচ্ছে, তাদের অবস্থাটা দেখে আমি কিন্তু বলছি, আমি কিন্তু প্র্যাকটিক্যাল জায়গাটা বলছি। প্র্যাকটিক্যাল জায়গাটা বলছি এই জন্য যে একটা ছেলে বা মেয়ে যে মাধ্যমিক পাস করেছে, করে উচ্চ মাধ্যমিক পড়ছে, সে অঙ্ক নাও রাখতে পারে, কিছু যায় আসে না। কিন্তু ঘটনা হচ্ছে তাই বলে সে যোগ বিয়োগ গুণ ভাগ ভুলে যাবে, এটা তো হয় না। বা সে মাধ্যমিক পাস করার পরেও মাধ্যমিক স্তরের কোনো অঙ্ক পরীক্ষাতেই সে সাফল্য লাভ করতে পারছে না। অথচ প্রত্যেকের ইচ্ছা যে আমি একটা সরকারি চাকরি করব, আমি ভালো জায়গায় চাকরি করব। কিন্তু ঘটনা হচ্ছে যে তোমার পড়াশোনার মধ্যে দেখো, বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা এমনিতেই দেখা যাচ্ছে, দেখা যায় সাধারণত ইংলিশে তুলনামূলকভাবে উইক। তুলনামূলকভাবে আমি বলছি, সবাই সমান নয়, ব্যতিক্রম। আমি ব্যতিক্রমটাকে কোনো আলোচনা করছি না, ব্যতিক্রম পৃথিবীর সব বিষয়ে আছে, এখানেও ব্যতিক্রম থাকবে। কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে তুলনামূলকভাবে ইংরাজিতে উইক হয়। বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের গর্ব কি ছিল? বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের গর্ব ছিল যে হ্যাঁ, অন্যান্য বোর্ডের ছেলে মেয়েদের তুলনায় তারা অঙ্কটাতে ভালো। কিন্তু কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা তো ইংলিশটা পারছেই না, তার সঙ্গে আবার অঙ্কে তাদের খুব খারাপ অবস্থা। ঠিক আছে, তাহলে এডুকেশন সিস্টেম, পুরনো এডুকেশন সিস্টেমটা কোথাও ল্যাগ করছে। আমাদের বুঝতে হবে যে পুরনো এডুকেশন সিস্টেমটা কোথাও ল্যাগ করছে, যার জন্য 10 বছর পড়ার পরেও একটা ছেলে বা একটা মেয়ে সে দুটো তিনটে চারটে সাবজেক্টে উইক থেকে যাচ্ছে, কিন্তু মাধ্যমিক পাস করে একটা মাধ্যমিকের সার্টিফিকেট ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তা আমরা এই এডুকেশন সিস্টেম নিয়ে কি করব? শিক্ষা যদি আমাদেরকে কর্মসংস্থানের জায়গা না করে দিতে পারে, বা শিক্ষার মাধ্যমে যদি আমরা কর্মসংস্থান করতে না পারি, তাহলে আমাদের শিক্ষা নিয়ে লাভ কি আছে? সব থেকে বড় প্রশ্ন হচ্ছে শিক্ষা থেকে আমাদের যে, আমরা যদি লাভ পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কিছু পরিবর্তন করে দেখতে হবে যে শিক্ষা ব্যবস্থাটা আদপে আমাদেরকে কিছু সাহায্য করছে না করছে না। তাহলে প্রথমেই আমি বলি যে এই যে ফাইভ, এই যে প্রি এডুকেশন বা প্রাইমারি এডুকেশন, এই প্রাইমারি এডুকেশনটা আমাদের খুব প্রয়োজন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ মিডিয়াম গুলোতে প্রেপ, নার্সারি ইত্যাদি ইত্যাদি, প্লে স্কুল, হ্যানা ত্যানা অনেক কিছু চলছে। এবার ঘটনা হচ্ছে যে সেখানে থেকে ছেলেমেয়েরা কি কি শিখছে দেখো। ঘটনা হচ্ছে যে যদি আমরা প্রাইমারি এডুকেশন, মানে এটাকে আমরা খুব চলতি কথায় বলি, এই শিক্ষা ব্যবস্থাকে আমরা বলি বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা। বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা, সেই বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে গেলে আমাদেরকে ভিতটাকে ঠিক করতে হবে। ঠিক আছে, আর ভিতটাকে ঠিক করতে গেলে আমাদেরকে
প্রাথমিক স্তর থেকেই শিক্ষা ব্যবস্থার উন্নতির কথা ভাবতে হবে। কারণ শিক্ষা ব্যবস্থা বা পরিকাঠামোর যদি আমরা উন্নতি না করতে পারি, তাহলে আমরা উন্নতি করতে পারবো না। জাতি হিসাবে বলো, ভারতবাসী হিসাবে বলো, রাজ্যবাসী হিসাবে বলো, যে হিসাবেই বলো না, যাদের শিক্ষা নেই তারা কখনোই একটা উন্নত সমাজ গড়ে তুলতে পারবে না। তাই উন্নত সমাজ গড়ে তোলার স্বার্থে আমাদেরকে শিক্ষা ব্যবস্থার উপর প্রাধান্য দিতে হয়। ঠিক আছে, এবারে শিক্ষা ব্যবস্থার উপর প্রাধান্য দেওয়া মানে কি শুধু বই পড়া, ভালো ভালো বই তৈরি করা? না, শিক্ষা ব্যবস্থায় প্রাধান্য দেওয়া মানে হচ্ছে ছাত্রছাত্রীদের যেমন দায়িত্ব কর্তব্য রয়েছে পড়াশুনো করবার, পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে পড়াশুনোর প্রতি তাদের আকর্ষণ তৈরি করবার। আজ থেকে তুমি যদি 10-15-10 বছর আগের বই দেখো, সেই বইগুলো দেখবে খুব ম্যাড়মেড়ে বই, মানে সাদা কালোতে লেখা, কোনোভাবে প্রিন্ট করে দিয়ে দিয়েছে। পরবর্তী সময় মানে সরকারের মাথায় বা শিক্ষাবিদদের মাথায় বলাটা বেটা, তাদের মাথায় এসেছে যে না, যদি বইকে আকর্ষণীয় করতে হয় তাহলে সেটাকে একটু কালারফুল করা দরকার। বই কালারফুল হয়েছে, বই কালারফুল হয়েছে, কিন্তু সমস্যার জায়গা একটাই, আমরা রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি বই কালারফুল হলেও কন্টেন্ট, বিষয়বস্তু তত শক্তিশালী নয় যেটা মানুষকে শিক্ষা দেবে। সেই জায়গাটাতে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো সাবজেক্টের বইয়ে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ডেফিসিয়েন্সি, মানে কমই রয়ে যাচ্ছে। তাহলে এই জন্য কি হচ্ছে, সর্বভারতীয় স্তরে শিক্ষা ব্যবস্থার উন্নতির একটা প্রয়াস 2020 সালের শিক্ষা ব্যবস্থাতে নেওয়া হয়েছে, এবং সেখানে চেষ্টা করা হয়েছে যে সর্বভারতীয় স্তরে যাতে একই জাতীয় শিক্ষা দেওয়া হয়। ঠিক আছে, এবার এবার একই জাতীয় শিক্ষা দেওয়া হয় মানে সবটাই কি একই মাধ্যম দেওয়া হবে, মানে একটা ল্যাঙ্গুয়েজে হবে? সেটা কিন্তু বলা হচ্ছে না। বলা হচ্ছে প্রায়োরিটি দিতে বলা হচ্ছে অ্যাটলিস্ট প্রাথমিক স্তরে প্রায়োরিটি দিতে বলা হচ্ছে মাতৃভাষাকে। আমরা প্রচুর পড়েছি মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, মাতৃভাষার গুরুত্ব, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি রচনাতে যেমন পড়েছি, এখানেও কিন্তু একটা কথা বলা হচ্ছে, মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা হয়তো ইংরাজি বুঝি, আমরা কেউ কেউ হিন্দিটাও ভালো করে বুঝি, না বোঝার কিছু নেই। ঠিক আছে, আজকে যখন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা কিন্তু বেশিরভাগ যে সোশ্যাল মিডিয়া ঘাঁটছি সেখানে কিন্তু আমরা মানে হিন্দি ইংলিশ সবই দেখছি। কতটা বুঝছি না বুঝছি পরের প্রশ্ন, কতটা বলতে পারছি না পারছি, যে লিখতে পারছি পরের প্রশ্ন। কিন্তু ঘটনা হচ্ছে কিছু আগের থেকে আমরা অনেকটা অন্যান্য ল্যাঙ্গুয়েজ বুঝতে শিখেছি, কিন্তু মাতৃভাষাটা যত ভালোভাবে আমাদের মধ্যে কোনো বিষয়ের বোধটা তৈরি করে, অন্য ভাষা কিন্তু ততভাবে আমাদের হৃদয়ের মধ্যে বোধটা তৈরি করতে পারে না। এই জিনিসটাকে মাথায় রেখেই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার উচ্চ শিক্ষায় গিয়ে তুমি অন্য ভাষায় যেতে পারো। ঠিক আছে, কারণ এই জন্য এখানে আর একটা কথা বলা হচ্ছে যে মাতৃভাষা ছাড়াও অন্য ভাষা চর্চা, সে হিন্দি হতে পারে, ইংলিশ হতে পারে, সংস্কৃত হতে পারে, গুরুমুখী হতে পারে,
উর্দু হতে পারে, সব হতে পারে, কোনোটাই না হওয়া না। আমাদের সংবিধানে যে যতগুলো ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি রয়েছে সে সব ল্যাঙ্গুয়েজই হতে পারে। ঠিক আছে, তাহলে মাতৃভাষাকে শিখো, এটা তো শিখতেই হবে। পাশাপাশি অন্য ভাষার চর্চাটাও গুরুত্বপূর্ণ। ওই যে আজকাল খুব গর্বের সহকারে আহ অনেক গার্জেনকে আমরা বলতে শুনি, বিশেষত যারা এই সিবিএসসি আইসিএসসি স্কুলে পড়ে, যে আমার ছেলের কাছে বাংলাটা খুব কঠিন লাগে। মানে এটা বলে তিনি খুব গর্ব বোধ করেন যে আমার ছেলে বা মেয়ে মাতৃভাষার প্রতি তার দুর্বলতা রয়েছে কিন্তু ইংরাজিটা খুব ভালো বোঝে। ঠিক আছে, এই যে একটা বোকার মতো উক্তি, এটাই প্রমাণ করে দেয় যে সে শিক্ষিত না অশিক্ষিত, তার নিজের শিক্ষাগত যোগ্যতাটা কি হতে পারে এটা তিনিই বুঝিয়ে দেয়। কারণ আহ এটা আশা করি না, অন্তত আমি এত বছরের শিক্ষা জীবনের অভিজ্ঞতা, এটা আমরা আশা করি না যে বাড়িতে সবাই ইংরাজিতে কথা বলছে। ঠিক আছে, এরকম গার্জেন এর সংখ্যা খুব কম, নেই তা নয়, আছে। কিন্তু নিজেদেরকে এলিট প্রমাণ করতে তারা এটা প্রমাণ করতে চায় যে আমাদের ছেলে মেয়েরা ইংরাজি ছাড়া অন্য কিছু ভালো বলতেই পারে না, অথচ সে ইংরাজিও কিছু বলতে পারে না, যা বলে হিন্দি বলে। ওকে, যাই হোক, তো এই মাতৃভাষা চর্চা আর অন্যান্য ভাষা চর্চা এটাকে যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনি গুরুত্ব দেওয়া হয়েছে কনসেপচুয়াল থিঙ্কিং। মানে আমি ইতিহাসটা পড়ে নিয়েছি স্যার, মুখস্থ করে নিয়েছি, ভূগোলটা মুখস্থ করে নিয়েছি, এটা নয়। ধারণাটা তোমার তৈরি হয়েছে কি, ধারণাটা তৈরি হয়েছে কি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি ফিজিক্স পড়ি, কেমিস্ট্রি পড়ি, বায়োলজি পড়ি, হিস্ট্রি পড়ি, জিওগ্রাফি পড়ি, বাংলা পড়ি, ইংলিশ পড়ি, যাই পড়ি না কেন, যেটা আমি পড়ছি সেটা সম্পর্কে কি আমার কোনো ধারণা তৈরি হলো? যদি আমার ধারণা তৈরি না হয়ে থাকে তাহলে আমার পড়াশোনাটা বেকার। ঠিক, তাহলে তাহলে আমার এই আলোচনাটা, মানে যে আমি পড়লাম, যে সময়টা দিলাম, এই সময়টা দেওয়াটা আমার বৃথা হয়ে গেল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটাই, যে তাহলে কিরকম ভাবে আমাদেরকে পড়তে হবে? কনসেপচুয়াল, এই কনসেপচুয়াল মানে বিষয় ভিত্তিক পড়াশোনাটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আর কি? আর হচ্ছে ইউজ অফ টেকনোলজি, প্রযুক্তিবিদ্যার ব্যবহার। প্রযুক্তিবিদ্যার মধ্যে কি কি পড়ে? যেমন কম্পিউটার পড়ে, ইন্টারনেট পড়ে, মোবাইল ফোন পড়ে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পড়ে, সেরকম আবার যে গ্রাফিক্যাল বোর্ড আছে সেইগুলো আজকাল সব স্কুলে একটা করে করার চেষ্টা করা হয়েছে, সব স্কুলে একটা করে ডিজিটাল বোর্ড লাগানো হয়েছে, এবং সেই ডিজিটাল বোর্ডের মাধ্যমে বিভিন্ন বিষয়কে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে যাতে বিষয়টা অ্যাট্রাকটিভ হয়। আসলে কিন্তু এই যে নিউ ইকোনমিক এডুকেশন পলিসি, এর মূল উদ্দেশ্য হচ্ছে কি ছাত্র সমাজকে পড়াশোনার প্রতি আকৃষ্ট করা। ঠিক আছে, দেখা যাচ্ছে এটা যে ছাত্রছাত্রীরা পড়াশোনা বিমুখ হয়ে যাচ্ছে, খুব আশ্চর্য বিষয়। সভ্যতা এগিয়ে চলেছে, সংস্কৃতি কত বিকাশ ঘটেছে বলে আমরা বলছি, কিন্তু ছাত্রছাত্রীরা পড়াশোনা বিমুখ হয়ে যাচ্ছে।
তারা কোনোভাবে একটা গ্রাজুয়েশন বা একটা কিছু সার্টিফিকেট বা একটা কোনো ডিপ্লোমা কোর্স একটা কিছু করে নিয়ে তাই ভাবছে যে আমি কেন কোনো কিছু পাচ্ছি না। পাচ্ছিস না তার কারণ তোর সেই বিষয়টাতে কোনো ধ্যান ধারণা নেই। সুস্থ ধ্যান ধারণা না থাকলে তুই যখন একটা জায়গায় চাকরি করতে যাবি সেখানে তো সার্টিফিকেটটা দেখার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুই জানিস কিনা এটা দেখা। সেটা সেটা যখন তারা পরীক্ষা করছে তখন তারা দেখতে পাচ্ছে সার্টিফিকেটটা আছে কিন্তু ভিতরে জিনিসপত্র কিছু নেই। সেই জন্য তোরা চাকরি পাচ্ছিস না। কিন্তু এই কথাটা বললে সবারই খারাপ লাগে। ঠিক আছে, তাহলে আমরা তাই শিক্ষা প্রণালীটাকে বা শিক্ষা পদ্ধতিটাকে পুঁথিগত শিক্ষা থেকে বেরিয়ে ব্যবহারিক শিক্ষার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। পুঁথিগত শিক্ষা থেকে বেরিয়ে ব্যবহারিক শিক্ষার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, এবং এই প্রয়াসে এই নতুন ভাবনা চিন্তার মধ্যে আমরা কিন্তু অনেক বেশি পরিমাণে স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার তৈরি করবার চেষ্টা করছি। মানে বিমুখ ছাত্ররা, মানে যারা ড্রপ আউট মানে জানো, ড্রপ আউট মানে ড্রপ আউট মানে যে সমস্ত ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করছিল, ক্লাস 8 এর পরে ছেড়ে দিল, 10 এর পরে ছেড়ে দিল, 12 এর পরে ছেড়ে দিল পড়াশুনো, তাদেরকে আমরা বলছি ড্রপ আউট। এই ড্রপ আউটটাকে কমাতে হবে, রিডিউস করতে হবে। এই ড্রপ আউটটাকে আমাদেরকে রিডিউস করতে হবে। এটা আমাদের একটা অন্যতম টার্গেট। তো স্যার লাভ কি? লাভ হচ্ছে ওই যে প্রথমে বললাম যে শিক্ষিত মানুষ হলো সমাজের মূল ভিত্তি। এরাই কিন্তু সমাজ পরিচালনা করে। এরাই কিন্তু সমাজ পরিচালনা করে। এই যে আমরা বিভিন্ন নেতা নেত্রীদের দেখি যে তারা অনেক কথা বলছে, অনেক ভাষণ দিচ্ছে, এই ভাষণগুলো তৈরি কারা করে? এই ভাষণগুলো তৈরি করে শিক্ষিত সমাজ। হ্যাঁ, সরকারি স্তরে আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস এই অফিসাররাই বাস, যাদেরকে আমরা সেক্রেটারিয়েট বলি, তারাই তৈরি করে দেয়। এবং সেইগুলোই পলিসি নির্ধারণের ক্ষেত্রে তাদের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ যত না রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা। কারণ রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের দেশে এরকম কোনো মানদণ্ড নেই যে রাজনীতি করতে গেলে তাকে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, ফলে যে কেউ রাজনীতি করতে পারে। কিন্তু সে রাজনীতিতে দীর্ঘদিন থাকলেই সে সবকিছু শিখে যাবে এমনটা নয়। শিক্ষিত মানুষের সাহায্য বা সান্নিধ্য ছাড়া সে রাজনীতিটাও যথেষ্ট ভালোভাবে করতে পারে না, বহু ক্ষেত্রে প্রমাণিত। তাই শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের এমন ভাবে করতে হবে যাতে ছাত্রছাত্রীরা শিক্ষার প্রতি আকৃষ্ট থাকে। আর ড্রপ আউট কমাতে একটা স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে। সেটা হচ্ছে ওপেন স্কুলিং বা অনলাইন স্কুলিং বা কলেজ সিস্টেম, ওপেন স্ট্রাকচার স্টাডি, অনলাইন স্ট্রাকচার স্টাডি
এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। আগে আমরা অনলাইন স্ট্রাকচার স্টাডি বা ওপেন স্ট্রাকচার স্টাডিকে খুব গুরুত্ব দিতাম না, আমরা মনে করতাম যে এরা কিছু শিখতে পারে না, সুতরাং এই শিক্ষা ব্যবস্থাটার কোনো প্রয়োজন নেই। কিন্তু বর্তমানে আমরা অনুভব করছি যে এই অনলাইন শিক্ষা ব্যবস্থা এবং ওপেন স্কুলিং শিক্ষা ব্যবস্থাটার প্রয়োজন আছে। কারণ যারা ড্রপ আউট হচ্ছে, বিশেষত আমাদের মতো দরিদ্র দেশে, এদের সবারই যে পড়াশোনার ইচ্ছা নাই, এই কথাটা কিন্তু আমরা জোর দিয়ে বলতে পারি না। ঠিক আছে, কেন বলতে পারি না? কারণ অনেক পরিবার, দরিদ্র পরিবার ভারতবর্ষে আছে, যারা তাদের ছেলে মেয়েদেরকে পড়াতে পারে না। এবার সেই ছেলে মেয়েটা সাময়িকভাবে পড়াশোনা বন্ধ করতে বাধ্য হয় পরিবার চালানোর জন্য। তাই বলে কি সে পড়াশোনার অধিকার হারিয়ে ফেললো? তার যদি উচ্চ শিক্ষা করার ইচ্ছা থাকে তাহলে কি করবে? কারণ রেগুলারে তাকে ভর্তি নেবে না, তখন সে চলে যাচ্ছে অনলাইন এডুকেশন বা ওপেন স্কুলিং এডুকেশন। ওপেন স্কুলিং বা অনলাইন স্কুলিং, এই সিস্টেমের মধ্যে চলে যাচ্ছে তারা, গিয়ে পড়াশোনা করছে। আর নিজেদের যতটা প্রয়োজন তারা মনে করছে যে আরেকটু পড়াশোনা করলে, আরেকটু যদি আমরা শিক্ষাগত যোগ্যতাটা বাড়াতে পারি, তাহলে আমাদের কর্মক্ষেত্রে আমাদের উন্নতি হতে পারে। এই হিসাবে আমরা কিন্তু ওপেন স্কুলিং আর অনলাইন স্কুলিং এই দুটোকে কিন্তু এখন আগের থেকে অনেক বেশি গুরুত্ব দিয়ে ভাবছি, সরকার অনেক বেশি গুরুত্ব দিয়ে ভাবছে। তার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু নিউ ইকোনমিক পলিসিতে, নিউ এডুকেশন পলিসিতে বলা হয়েছে। ঠিক এইবারে কিছু বিশেষ প্রশ্নের দিকে আমি ধ্যান দিচ্ছি। যেমন এখানে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, এগুলো তোমাদের মানে প্রশ্নের হিসাবেও দিতে পারে। কারণ এই বিষয়টা, সত্যি কথা হচ্ছে এই বিষয়টা এরকম ভাবে কোনো জায়গায় দেওয়া নাই, তাই বিভিন্ন যতটা সোর্স আপাতত পাওয়া গেছে সেই সোর্সের থেকে আমি কিছু কিছুগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে যে এই নিউ এডুকেশন পলিসিটা হচ্ছে একটা decentralized education system to centralized education system। কেন এক এক করে আমি কজ বলছি? তার কারণ হচ্ছে, আমি প্রথমেই বলেছি তোমাদেরকে যে বিভিন্ন রাজ্যের শিক্ষা ব্যবস্থা বিভিন্ন হতে পারে, কিন্তু বর্তমানে এটা বলা হচ্ছে যে শিক্ষার ব্যবস্থা কাঠামোটা যাতে এক হয়। ওকে, কাঠামোটা যাতে এক হয়, যাতে প্রত্যেকটা রাজ্যের ছাত্রছাত্রী সর্বভারতীয় স্তরে সমান সুযোগ সুবিধা পায়। ল্যাঙ্গুয়েজ মে বি ডিফারেন্ট, আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা ভাষায় পড়াশোনা হতে পারে, ডাজ নট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে প্রত্যেকটা
রাজ্যের ছেলেমেয়েরা যেন সমপরিমাণ সুযোগ সুবিধা পায় যখন তারা কেন্দ্রীয় স্তরে যাচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমরা যে ডিসেন্ট্রাল মানে এই ইয়েটা করলাম, এডুকেশন পলিসিটা করলাম, এই এডুকেশন পলিসিটা যে যার হ্যাঁ যার রেকমেন্ডেশনে করলাম তার নাম হচ্ছে ডক্টর কস্তুরী রাজন। কস্তুরী রাজন এনার রেকমেন্ডেশন অনুযায়ী আমরা এটাকে করলাম। ঠিক আছে, শিক্ষামন্ত্রী এই কস্তুরী রঙ্গনের যে প্রপোজাল, সেই প্রপোজালটাকে নিয়ে আমাদের এই নতুন শিক্ষা ব্যবস্থাটা কথা বলা হয়েছে। আর আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে হচ্ছে ফার্স্ট যে আমাদের ফার্স্ট যে এনইপি এটা নেওয়া হয়েছিল 1968 সালে। তাহলে এখানে আমরা তিনটে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট পাচ্ছি। একটা পয়েন্ট হচ্ছে ফার্স্ট টাইম এনইপি চালু হয়েছিল 1968 সালে। বর্তমান এনইপিটার ধারণাটা দিয়েছেন কস্তুরী রঙ্গনজি। 3 নাম্বার হচ্ছে ডিসেন্ট্রালাইজড এডুকেশন থেকে সেন্ট্রালাইজড একটা এডুকেশন সিস্টেম চালাবার জন্য আমরা নিউ এডুকেশন পলিসিটাকে কার্যকর করতে চাইছি। আচ্ছা, 4 নাম্বার আমরা যে কথাটা বললাম যে রিডিউসিং drop out, reducing dropout by providing open and online education সিস্টেম। এটা আমাদের 4টে মোটিভ হলো। ঠিক আছে, বা 4টে বিষয়ে আমরা গুরুত্ব আরোপ করলাম। আর সরি 5 নাম্বার আমরা গুরুত্ব আরোপ করছি লিঙ্গুইস্টিক্স বা ভাষা, ল্যাঙ্গুয়েজ, মাল্টিলিঙ্গুয়াল ওয়ার্ল্ড স্টাডি। 6 নম্বর আমরা গুরুত্ব আরোপ করছি এক্সপানশন অফ সাবজেক্ট। of subject option। ঠিক আছে, আর একটা কি করছি work oriented or practical based study system। ঠিক আছে, 8 নাম্বার
বাদ গেল। টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন। দেখো এই কটা বিষয় আমরা আরেকবার বলে দিই। সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অফ এডুকেশন সিস্টেম টু এ সেন্ট্রালাইজড এডুকেশন সিস্টেম। আচ্ছা, ডক্টর কস্তুরী রঙ্গন এই প্রপোজালটা, নতুন যে স্ট্রাকচারটা, তো ফার্স্ট এনইপি। হ্যালো। আচ্ছা, তো ডিসেন্ট্রালাইজড সিস্টেম অফ এডুকেশন ডক্টর কস্তুরী ফার্স্ট চালু হয়েছিল 1968 সালে। আর আমরা এই নতুন এডুকেশন সিস্টেমের অন্যতম লক্ষ্য হচ্ছে ড্রপ আউটটাকে কমানো। ড্রপ আউটটাকে কমাতে আমরা এখানে কি কি করেছি? ওপেন এডুকেশন সিস্টেম করেছি, আর অনলাইন এডুকেশন সিস্টেম করেছি। আর কি করেছি? মাল্টিলিঙ্গুয়াল স্টাডি, সাবজেক্ট এক্সপানশন, ওয়ার্ক ওরিয়েন্টেড আর প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড স্টাডি সিস্টেম, আর টেকনিক্যাল ইন্টিগ্রেশন। এই 8টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। অন্তত আজকের ক্লাসে এইটুকুই আমরা বলছি, ঠিক আছে? এই বিষয়ে আমরা আরো একাধিক ক্লাস, অনলাইন ক্লাস, ভিডিও এগুলো আপলোড করব, তোমরা দেখতে থাকো। আমরা প্রত্যেকটা বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আলাদা আলাদা করে অনলাইন ক্লাস এবং ভিডিও ক্লাস চালু করব। পাশাপাশি আমাদের আরো অন্যান্য সাবজেক্টের বা অন্যান্য পরীক্ষার বিষয়গুলো শুরু হচ্ছে। যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এই লিঙ্কগুলোতে যুক্ত থাকবে, যেখানে আমরা রেলওয়ে, এসএসসি সবকিছু ক্লাস করব। ধন্যবাদ।